কালী, এত রাতে হঠাৎ বাতাসটা এমন ভারী হয়ে উঠলো কেন? চারপাশের ঝিঁঝি পোকাগুলো একেবারে চুপ মেরে গেল। ভালো ঠেকছে না রে বাপ। তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচে। কে কে ওখানে? মেঠো পথে হেঁটে যাচ্ছে কে? এত রাতে শ্মশানের দিক থেকে কোন গায়ের লোক ফিরছো গো? কথা বলছো না কেন? অনিমেষ, তুই 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 তো 6 মাস আগে চিতার আগুনে ছাই হয়ে গেছিস। তবে কি মাকালি, মাকালি রক্ষা করো। রাত নামলে টফিটুনসের দুনিয়া জেগে যায়। হ্যাঁ, হরিপদ কাকা বলুন। কাজের মধ্যে ছিলাম, একটু তাড়াতাড়ি বললে ভালো হতো আর কি। তোর আর কাজের শেষ কোথায় বল তরূপ? বলে আর কতদিন এই বুড়ি মাটাকে একা পৈতৃক ভিটেই ফেলে রাখবি? অপাড়ার লোকগুলো না দেখলে তোদের ভিটে আজ হাঁড়ি চড়তো না। কাকা, শহরের কাজের চাপটা তো অন্তত আপনাদের বোঝা উচিত। আমি কি গায়ে ফুঁ দিয়ে ঘুরে বেড়াচ্ছি? মায়ের সব খরচের জন্য তো প্রতি মাসের 1 তারিখে নিয়ম করে টাকা তো পাঠিয়েই দিই। সব অভাব ওই টাকা দিয়ে মেটে না রে অরূপ। বুড়ি রাত দিন শুধু তোর পথ চেয়ে বসে থাকে। আর এখন তোর শরীরটাও, এই তোর মা কাল রাতে আবার চরম অসুস্থ হয়ে পড়েছিল। শেষ রাতে আমি আর বঙ্কিম গিয়ে সামলেছি। হ্যাঁ, কি বলছেন কাকা? মা আবার পড়ে গিয়েছিল? আরে আমাকে কাল রাতে ফোন করেননি কেন? তোর তো ফোন ধরার সময় থাকে না বা। এবার অন্তত কদিনে ছুটি নিয়ে একবার ফিরে আয়। আর গ্রামে রাতের বেলা পরিবেশটা এখন আর আগের মতো নেই। মানে কি বলতে চাইছেন আপনি? তুই আগে গ্রামে ফিরে আয়, এসে নিজের চোখেই দেখ। অনিমেষ, তুই নিজের পড়াশোনাটা এইভাবে এক লহমায় ছেড়ে দিলি কেন বাবা? তোর শিক্ষক তো বলেছিল তুই চাইলে অনেক দূরে যেতে পারতিস। আমাদের এই ভাঙা ঘরে সবার পড়ার দরকার নেই মা। এই মোমবাতিটা জ্বালালেই পুরো ঘরটা আলোকিত হয়। অরূপের মাথাটা দারুণ পরিষ্কার। ও শহরে গিয়ে অনেক বড় মানুষ হবে। দাদা, আমি যখন পড়াশোনা শেষ করে শহরে ভালো চাকরি পাবো, তোমাকে রোদ বৃষ্টি মাথায় নিয়ে এক ফোঁটাও কাজ করতে দেব না। সব দায়িত্ব আমি নেব। আমাকে কিচ্ছু দিতে হবে না রে ছোটু। তুই শুধু তোর এই দাদার কষ্টটাকে কোনোদিনও বৃথা হতে দিস না। আর শোন, যদি কোনোদিন আমি নাও থাকি, আমার একটা প্রার্থনা সব সময় মনে রাখিস। মাকে এই পুরনো ভিটে কখনো একা হতে দিস না। তুই তো অনিমেষের ছোট ভাই অরূপ, তাই না? এতদিন পর গায়ে পা ফেললি? হ্যাঁ, আমি অরূপ, কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনার কথা নয়, আমি বঙ্কিম। তোর দাদা বেঁচে থাকতে প্রায় এই ঘাটে এসে তোর কথা বলতো। তোর ওই চোখ দুটো একদম অনিমেষের মতো শান্ত আর সরল। কিন্তু তুই কি আজ রাতে ওই ভিটে থাকবি বলে ঠিক করেছিস? অবশ্যই, ওটা আমার নিজের ঘর। আমার মা একা আছেন সেখানে, কিন্তু আপনি এভাবে হঠাৎ প্রশ্নটা করলেন কেন? কারণ রাত নামলেই গায়ের বাতাস আর স্বাভাবিক থাকে না রে অরূপ। একটা কথা কান খুলে শুনে রাখ, রাতে যদি উঠোনে তোর খুব চেনা কেউ নাম ধরেও ডাকে, ভুল করেও কপাট খুলে বাইরে যাবি না। সব প্রশ্নের উত্তর আলোয় মেলে না। কিছু ভয়াবহ সত্য রাত নিজেই তোকে দেখিয়ে দেবে। মা, মা, আমি এসেছি।
দেখো, তোমার অরূপ এসেছে। এসেছিস বাবা? শেষ মেয়ে সেই বুড়ি মায়ের কথা তোর মনে পড়লো? তুমি এমন কথা কেন বলছো মা? শরীরটা এত খারাপ হলো, অথচ আমাকে একটা ফোন পর্যন্ত করলে না। কত কষ্ট পেয়েছো বলো তো? তোর তো কত বড় চাকরি, শহরের কত ব্যস্ততা, ফোন করে তোকে ডিস্টার্ব করলে তো তুই আবার খিটখিট করতিস, তাই ভাবলাম। কে কেউ উঠোনে দাঁড়িয়ে আছে? এই মধ্যরাতে পৈতৃক ভিড়ে চুরি করতে এসেছো? হ্যাঁ, দাঁড়াও বলছি। কে তুমি? মুখটা দেখাও। অরূপ, পেছনে তাকাস না। মা, বলছি, তোমাকে একটা সত্যি কথা জিজ্ঞেস করব। দাদা মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে বা এই গাঁয়ে কোনো অদ্ভুত ঘটনা কি কিছু ঘটেছে? তুমি কি কখনো কোনো অশুভ কিছু অনুভব করেছো? হঠাৎ এত কথা বাদ দিয়ে সকাল সকাল দাদার কথা তুললি কেন বলতো? শহরের এত কাজ ছেড়ে এতদিন পর এলি, চুপচাপ চারটে খেয়ে শান্তিতে থাক। না মা, তুমি কিছু লুকাচ্ছ। কাল গভীর রাতে উঠোনে আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে আমাকে শ্মশানের পথ অব্দি টেনে নিয়ে গেছে। খবরদার অরূপ, রাতে আর কখনো ভুল করেও দরজার কপাট খুলবি না। যা একবারে পৃথিবী ছেড়ে চলে গেছে তাকে অতীত ভেবে ছেড়ে দেওয়াই ভালো। তাকে ঘাঁটাতে যাস না বাবা। বঙ্কিমদা, কাল রাতে আপনি আমাকে সতর্ক করেছিলেন। আজ আপনাকে স্পষ্ট করে বলতে হবে, আমার পরিবার সম্পর্কে আপনারা গাঁয়ের লোকগুলো ঠিক কি জানেন। অনিমেষের চিতা নেবার ঠিক 3 দিন পর রাতে শ্মশানঘাট থেকে ফেরার সময় প্রথম যে লোকটা ওকে দেখেছিল সে আমি। কুয়াশার মধ্যে দিয়ে ফ্যাকাশে মুখে হেঁটে ও তোদের বাড়ির দিকে যাচ্ছিল। এ অসম্ভব। মৃত মানুষ কিভাবে শ্মশান থেকে হেঁটে আসবে? এসব আপনাদের কুসংস্কার। আমিও তো তোর মতোই শিক্ষিত লোক, বিশ্বাস করতে চাইনি, কিন্তু পিছু নিয়ে দেখলাম অনিমেষ সোজা তোদের বাড়িতে গিয়ে তোর মায়ের জানলার পাশে একদম চুপচাপ গিয়ে দাঁড়িয়ে রইল। ওটা গ্রাম জানে ওর আত্মা অশুভ প্রেত হয়ে ফিরে এসছে, কিন্তু কেউ তোদের ভয়ে কিছু বলে না। অশুভ আত্মা? দাদা কেন অশুভ হতে যাবে? ও তো জীবনভর আমাদের ভালোই চেয়ে এসেছে। সেটাই তো আসল রহস্য অরূপ। যে মানুষ জীবনে কারো অপকার করেনি সে মৃত্যুর পর কেন শ্মশান ছেড়ে প্রতি অমাবস্যা পূর্ণিমায় ফিরে আসবে? নিশ্চয়ই তার শান্তিতে মুক্তি পাওয়ার পথে বড় কোনো বাধা আটকে আছে। কে এত রাতে দরজায় কড়া নাড়ছ? কে? বঙ্কিমদা?
মা, কি হয়েছে তোমার? চোখ খুলো মা। হে ঈশ্বর, আমার মায়ের কি হলো? দাদা, তুমি তুমি মায়ের জানলার পাশে কেন দাঁড়িয়ে? আজ রাতে যদি ছায়াটা জানলার কাছে এসে না দাঁড়াতো, তুই কিন্তু কোনোদিনও টের পেতিস না। তোর মা হয়তো বিনা চিকিৎসায় স্ট্রোক করে মারা যেতেন। তাহলে দাদা আমাকে ভয় দেখাতে আসেনি বঙ্কিমদা? প্রতি রাতে শ্মশান থেকে হেঁটে এসে কেন এখানে দাঁড়িয়ে থাকতো? আমি প্রথম থেকেই বিশ্বাস করিনি অনিমেষ কোনো অনিষ্ট করতে পারে। সে কি চায় তা জানতে হলে তোকে অনিমেষের মৃত্যুর ঠিক আগের দিনটার কথা জানতে হবে। বঙ্কিমদা, শহরে আমার অরূপটা বড্ড কষ্টে আছে গো। নতুন চাকরি, কাজের বড্ড চাপ। বেচারা নিয়মিত বাড়ি আসারও সময় পায় না। তুই খালি ভাইয়ার সংসারের চিন্তাতেই সারাটা জীবন কাটালি অনিমেষ। নিজের শরীরটার দিকে একটু তাকা। বয়স তো হলো, একটা বিয়ে থা করলি না, জীবনটা কিভাবে পার করবি? আমার মা আর অরূপ, এরা ভালো থাকলেই তো আমার সব পাওয়া হয়ে যাবে বঙ্কিমদা। কিন্তু জানো, মাঝে মাঝে না বুকটা চেপে ধরে। যদি আমার কিছু হয়ে যায়, আমার এই অসহায় বৃদ্ধা মাটাকে তো দেখার মতো আর কেউ থাকবে না। অরূপ তো এখন শহরমুখী হয়ে গেছে। অরূপ, ওরে অরূপ, বাবা একটু শুনে যা, বাঁশঝাড়ের পেছনে আমি আটকে পড়েছি রে। মা, তুমি এত রাতে বাঁশঝাড়ের ওখানে কিভাবে গেলে? দাঁড়াও, আমি আসছি। অরূপ, ওরে অরূপ, বাবা একটু শুনে যা, বাঁশঝাড়ের পেছনে আমি আটকে পড়েছি রে। যাস না, ওদিকে যাস না। কাল রাতে বাঁশঝাড়ের প্রেতাত্মা মায়ের গলায় আমাকে ডেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল বঙ্কিমদা, কিন্তু কিন্তু দাদা দাদা এসে মাঝখানে দাঁড়িয়ে আমাকে বাঁচালো। আমাদের শ্মশানের ওই বাঁশঝাড়ে বহু পুরনো একটা নিশি ডাকের চক্রান্ত রয়েছে। তারা মেটোপথের প্রতীকদের প্রিয়জনের গলায় ডেকে নিয়ে গিয়ে প্রাণ কাড়ে। কিন্তু এতদিন আমি ভাবতাম অনিমেষে বোধহয় প্রেত। এখন বুঝছি এতদিন আমরা ভুল মানুষকে ভয় পেয়ে এসেছি। তার মানে দাদা প্রেত রূপেও আমাদের আগলে রাখছে। আমি কোনোদিন জানতেও চাইনি বঙ্কিমদা দাদা কিভাবে নিজের রক্ত জল করে আমাকে মানুষ করেছিল। আমি শুধু মাস গেলে কয়েকটা টাকা পাঠিয়ে নিজের দায়ে সেরেছি মাত্র। অনিমেষ তোকে কখনো অপরাধী করতে চায়নি অরূপ। ও তোকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। অরূপ, দরজা খোল রে। আমি তোর দাদা, খুব বিপদে পড়েছি।
খবরদার অরূপ, খেল খুলবি না। তোর দাদা জীবনে কখনো তোকে মুখে ডেকে ভয় দেখায়নি, ওটা ওই শ্মশানের অশুভ শক্তি। অরূপ, আমাকে আমাকে এই প্রেতগুলো মেরে ফেললো রে, বাঁচা। আর চোখ খুলে সত্যটা দেখ অরূপ, অনিমেষ প্রেত হয়ে তোদের ভয় দেখাতে আসেনি। সে মৃত্যুর পরও প্রতি রাতে শ্মশান থেকে ফিরে এসেছে শুধু ওই অশুভ শক্তির হাত থেকে তোদের ভিটে আর তোদের বুড়ি মাকে পাহারা দিতে। তুই আজ নিজের চোখে ওকে দেখেছিস, তাই না রে অরূপ? তুমি জানতে মা, দাদা যে প্রতি রাতে শ্মশান থেকে ফিরে আসতো, তুমি সব জানতে? প্রথম প্রথম আমিও ভয় পেয়ে কালীর নাম জপতাম রে, কিন্তু তারপর বুঝলাম ও তো আমার সেই সোনা ছেলেটা। বেঁচে থাকতে যেমন রাতে সমস্ত দরজা জানলা খিল দেওয়া হয়েছে কিনা দেখে তবে ঘুমোতে যেত, মৃত্যুর পরেও প্রতি রাতে আমার জানালার বাইরে এসে আমাকে পাহারা দিয়ে যেত। পরম নিশ্চিন্তে আমি ঘুমোতাম রে অরূপ। দাদা দাদা কোনোদিন আমার ওপর ক্ষোভ বা প্রতিশোধ নিতে আসেনি বঙ্কিমদা। ও তো মৃত্যুর পরেও নিজের দায়িত্বটা এক মুহূর্তের জন্য ফেলে আসেনি। শ্মশান থেকেও ফিরে এসেছে শুধুমাত্র আমার অপরাধ বোধের দায়িত্বটুকু ঢেকে রাখতে। কিন্তু এভাবে তো একটা পবিত্র আত্মা অনন্তকাল আটকে থাকতে পারে না অরূপ। যে অসমাপ্ত দায়িত্বের মাথায় অনিমেষ শ্মশানের শান্তিতে ফিরে যেতে পারছে না, সেই দায়িত্ব তোকে আজ নিজের কাঁধে তুলে নিতে হবে, শুধু মুখে নয়, মন থেকে। আমাকে ক্ষমা করে দাও দাদা, আমি ভীষণ বড় পাপী। তুমি নিজের পুরো জীবনটা আমাদের সুখে কাটাতে গিয়ে শেষ করে দিলে, আর আমি অন্ধ হয়ে ভেবেছিলাম ওই মাস গেলে কটা টাকা পাঠালেই ভাইয়ের দায়িত্ব শেষ হয়ে যায়। আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি দাদা, আমি শহর চাকরি সব সামলাবো, কিন্তু মাকে আর কখনো এই ভিটে একা ফেলে যাব না। মায়ের ছায়া হয়ে আমি দাঁড়িয়ে থাকবো। তুমি এবার শান্তিতে ঘুমাও দাদা, তোমার ছোট আর কোনো ভুল করবে না। অনেক করেছিস বাবা অনিমেষ, নিজের যৌবন, স্বপ্ন, জীবন সব আমাদের দিয়ে দিলি। তোর ছোট আজ মানুষ হয়েছে রে, এবার তুই বিশ্রাম নে বাবা, শান্তিতে ঘুমো। স্নেহের ছোট্ট অরূপ, তোকে মানুষ করতে গিয়ে আমার জীবনের কোনো স্বপ্ন অপূর্ণ থাকেনি রে। তোর ওই সাফল্য, তোর ওই শহরের জীবনটাই তো আমার একমাত্র স্বপ্ন ছিল। কিন্তু একটা কথা সবসময় মনে রাখিস, অনেক বড় হওয়া মানে শুধু নিজের জন্যই ভালো জীবন তৈরি করা নয়। যে মানুষগুলো তোকে অত উঁচুতে পৌঁছে দিল, তাদের ওই দুটো হাত জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখাই হচ্ছে জীবনের আসল শিক্ষা। আমার তো সময় শেষ রে, শুধু একটাই অনুরোধ, আমাদের বৃদ্ধা মাটাকে কখনো একা হতে দিস না। মা হয়তো মুখে কিছুই বলবে না, কিন্তু সারাদিন তোর পথের দিকেই চেয়ে থাকবে। তোর শহরে সেই বড় চাকরিটার কি হবে রে অরূপ? তুই কি আর শহরে ফিরবি না? ফিরবো মা, শহরের কাজও করব,
তবে এবার আর একা নয়, তোমাকে সাথে নিয়েই যাব। আর যখনই ছুটি পাবো দুজন মিলে আমাদের এই পৈতৃক ভিটে ফিরে আসব। এই ঘর আর কখনো খালি থাকবে না। সেদিনের ভোরের পর থেকে আর কখনো অমাবস্যা বা পূর্ণিমায় দাদাকে শ্মশান থেকে ফিরে আসতে দেখা যায়নি। কারণ সে বুঝে গিয়েছিল তার রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব এবার সঠিক মানুষের হাতে পৌঁছে গেছে। আমি আগে ভাবতাম মৃত্যুর সাথে সাথে বোধহয় সব সম্পর্ক মুছে যায়, কিন্তু এখন বুঝি কিছু মানুষ চলে গেলেও তাদের ভালোবাসা কোনোদিন মরে না। কিছু সম্পর্ক মৃত্যুর সীমানা পেরিয়েও বেঁচে থাকে। তারা কখনো স্মৃতি হয়ে, কখনো নীরব ছায়া হয়ে চিরকাল নিজের প্রিয় মানুষগুলোকে আগলে রাখে। ভিডিওর নাম শ্মশানের চিঠি। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। সুশীল দাস, পূর্ব মেদিনীপুর; রিয়া বিশ্বাস, গোপালনগর; শুক্লা ঘোষ, শ্রীরামপুর; প্রথা দাস, লস্করপাড়া, আলিপুরদুয়ার; তামান্না, বারুইপুর; পায়েল মণ্ডল, লালবাগ, মুর্শিদাবাদ; সঙ্গীতা দোলই, ফকিরচক, পূর্ব মেদিনীপুর; রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ; শিরিন, পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশ; তিতলি মোদক, নদিয়া। আজকের প্রশ্ন, গল্পের শেষে অরূপ মাকে নিয়ে কোথায় যাওয়ার সিদ্ধান্ত নেয়? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।